আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল। ছোট্ট একরতি মেয়েটা বারবার চেষ্টা করছিল কাউন্টারের লোকটার দৃষ্টি আকর্ষণের। মেয়েটা এতটাই ছোট যে ওর পুচকে মাথাটা হারিয়ে যাচ্ছিল পায়ের ভিড়ে। ভিড়ে ঠাসা ওষুধের দোকান, আজ আবার নামি এক এমডি বসেছেন। কাউন্টারে দুজন লোকের নিঃশ্বাস ফেলার অবকাশ নেই। একের পর এক হাতে ধরা প্রেসক্রিপশন এগিয়ে আসছে, মিলিয়ে ওষুধ দেওয়া, তারপর আবার ছোট্ট খামে ভরে খাওয়ার সঠিক সময় উল্লেখ করে দেওয়া। সে এক দারুণ ঝক্কি। এত কোলাহলের মধ্যে বাচ্চা মেয়েটার গলা ঠিক সঠিক মাত্রায় পৌঁছতে পারছিল না। হঠাৎই ঠকাস করে একটা শব্দ। দৃষ্টি আকর্ষণের দরুন এক রাস্তা বেছে নিয়েছে ছোট্ট একরতি শিশু। দুহাতে চেপে ধরা মাটির ভাতটা হঠাৎই নামিয়ে দিয়েছে কাউন্টারের উপর, এবং ইচ্ছে করে একটু জোরেই। তাকাতেই হলো কাউন্টারের আঙ্কেলকে। মিষ্টি একটু হেসে প্রশ্ন ছুড়ে দিল বাচ্চাটার দিকে, হই, বিরক্ত করছিস কেন রে সেই তখন থেকে? আর ওই লক্ষ্মীর ভাতটা সাথে এনেছিস কেন? তখন থেকে খালি আঙ্কেল আঙ্কেল বলে চেঁচাচ্ছে। তোর নাম কি রে? কোন বাড়ির মেয়ে তুই? মোটেই ঘাবড়ালো না মেয়েটা। এক ঝাঁক প্রশ্নের সামনে অবিচল থেকে মুখ ভরিয়ে তুলল নিষ্পাপ হাসিতে। আমার নাম দিয়া। এই ভারে অনেক অনেক টাকা আছে। আমি একটু একটু করে জমিয়েছি। এটা নিয়ে তুমি আমাকে কিছু চমৎকার করে দাও। আমার বাড়িতে সামনেই। আমি মাম্মাকে কিচ্ছু না বলি এক ছুটে চলে এসেছি। ওই ব্যস্ততার মধ্যেও হেসে ফেলল কাউন্টারের আঙ্কেল। তুই পাগল নাকি রে সোনা? এটা ওষুধের দোকান মা, এখানে কোনো চমৎকার বলে তো কিছুই পাওয়া যায় না। তুই বাড়ি যা বাবু, আমাদের কাজ করতে দে। কিন্তু দিয়ার কচি মুখ আরো দৃঢ় হলো। আমি চমৎকার না নিয়ে বাড়ি যাব না আঙ্কেল। তুমি এই ভারে যা পয়সা আছে সব নাও, কিন্তু আমাকে একটু চমৎকার দাও। আমি চমৎকার না নিয়ে যাব না আঙ্কেল। বারবার মাথা ঝাঁকিয়ে নিজের জেদ প্রকাশ করতে লাগলো দিয়া। ছোট্ট বাচ্চার কাতর আরতি শোনার মতো ধৈর্য আঙ্কেলের ছিল না। সত্যিই তাদের তখন দম ফেলার ফুরসত নেই। কিন্তু দিয়াও নাছোড়বান্দা। বারবার চেষ্টা করতে লাগলো দৃষ্টি আকর্ষণের। ছোটখাটো একটা ভিড় জমে গেল সেখানে। সবাই খোঁজ নিচ্ছে বাচ্চাটার কাছে, কিন্তু তার একটাই দাবি, চমৎকার না নিয়ে সে ফিরবে না। এগিয়ে এলো এক মাঝবয়সী পুরুষ। মানুষটার হাবভাবই সবার দৃষ্টি কেড়ে নেয়। সৌম্যকান্তি চেহারা, মাথায় কাঁচা পাকা চুল, পরিপাটি করে আঁচড়ানো। মোটা কাঁচের চশমার আড়ালে জলজল করছে চোখের চাউনি। মানুষটা এগিয়ে এসে হাঁটু মুড়ে বসলেন দিয়ার কাছে। আলতো করে টেনে নিলেন কোলের কাছে। কি হয়েছে বলো তো সোনা? তোমার সত্যি কি চমৎকারের খুব প্রয়োজন? এতক্ষণে দিয়া বলার মতো একটা মানুষ পেল। হ্যাঁ গো আঙ্কেল, চমৎকার না হলে তো আমার দা ভাই আর ভালো হবে না গো। সেই 5-6 দিন ধরে আমার দা ভাই হাসপাতালে ভর্তি। এরপর প্রায় 15 মিনিট ধরে দিয়া ধীরে ধীরে বলে যায় তার দা ভাইয়ের কথা। জানো আঙ্কেল, আমার দা ভাই খুব ভালো ক্রিকেট খেলতো। সেদিন একটা শক্ত বল হঠাৎই আমার দা ভাইয়ের কানের ঠিক নিচে এসে লাগে। সেই থেকেই দা ভাই আর কথাও বলছে না, খাবারও খাচ্ছে না। হাসপাতালের বেডে শুধুই শুয়ে আছে। মাম্মা আর বাপি সারাদিন শুধু কাঁদছে।
আমার কিছুই ভালো লাগছে না আঙ্কেল। এই তো গতকাল রাতে আমার ঘুম আসছিল না। আমি চুপি চুপি মাম্মার রুমে ঢুকেছিলাম। দেখলাম মাম্মা হাউ হাউ করে কেঁদেই চলেছে, আর বাপি বলছে যে আর কিছুই নাকি করার নেই, এরপর যদি কোনো চমৎকার হয় তবেই নাকি দাভাই ঘরে ফিরতে পারবে। বাপিও খুব কাঁদছিল আঙ্কেল। সেই থেকেই আমি চমৎকারের খোঁজ করছি। ভদ্রলোক মন দিয়ে পুরোটা শুনলেন দিয়ার কথা, যা বুঝবার বুঝে নিলেন কিছুটা। তারপর সস্নেহে নিজের হাতটা রাখলেন দিয়ার মাথায়। তোমার কাছে কি চমৎকার পাওয়ার জন্য অনেক টাকা আছে? চমৎকার পেতে গেলে তো অনেক টাকার দরকার। ছোট্ট দিয়ার মুখ এবার উজ্জ্বল হলো। আছেই তো আঙ্কেল, এই দেখো না, এই দেখো। বলেই নিজের হাতের মাটির ভাতটা আছড়ে ফেলল মেঝের উপর। তারপর উবু হয়ে বসে মাটির ভাঙা টুকরোগুলোর মাঝ থেকে গুনে গুনে কয়েনগুলোকে জড়ো করতে লাগলো। ভদ্রলোক গুনে দেখলেন ঠিক 21টা 1 টাকার কয়েন। স্মিত হাসি ফুটে উঠল মানুষটার মুখে। আরে কি অদ্ভুত, তোমার কাছে তো একদম সঠিক টাকাই আছে। চমৎকার তো এই টাকাতেই হয়ে যেতে পারে। চলো তোমার সাথে আমি তোমার বাড়ি যাই। ভদ্রলোকের হাত ধরে নাচতে নাচতে দিয়া যখন ঘরে ফিরল তখন তাদের বাড়িতে হুলস্থুল কাণ্ড। দিয়াকে দেখেই ফেটে পড়তে গিয়ে সাথের ভদ্রলোককে সামলে নিলেন দিয়ার মা। আর কত চিন্তায় ফেলবি তোরা? কোথায় গেছিলি তুই? দিয়ার তখন কিছুই শোনার নেই। হাঁক ডাক জুড়ে দিল কচি গলায়। বাপি, বাপি শুনে যাও, এই আঙ্কেলটা আমাদের জন্য চমৎকার এনে দেবেন বলেছেন। ভদ্রলোক এবার মুখ খুললেন। শুনুন, একটু বিশ্বাস রাখুন আমার কথার ওপর। আমি কলকাতার এক নিউরোসার্জন। এখানে এক আত্মীয়ের বাড়ি এসেছিলাম, তো আজ সন্ধ্যায় ওষুধের দোকানে একটা কাফ সিরাপ কিনতে এসে আপনাদের মেয়ের সাথে দেখা। ওর কথা শুনে যেটুকু বুঝেছি যে মাথায় ডিউস বলের আঘাত পেয়ে আপনাদের ছেলে কোমাতে চলে গেছে। হয়তো রক্ত জমে গেছে মাথার ভেতর, ইমিডিয়েট অপারেশন দরকার। আপনারা ওর এই কদিনের প্রেসক্রিপশনগুলো আমাকে একটু দেখাবেন প্লিজ। ধীর গলায় মুখ খুললেন দিয়ার বাবা। হ্যাঁ স্যার, অপারেশন অবশ্যই দরকার এবং খুব জলদির মধ্যেই, কিন্তু জমি বাড়ি বিক্রি করেও এত টাকা আমি জোগাড় করতে পারছি না। আমার এই সামান্য আয়ের মধ্যে আমি কোথায় পাবো অত টাকা? টাকার কথা পরে ভাববেন, আগে ছেলের কথা ভাবুন। প্রেসক্রিপশনগুলো খুঁটিয়ে দেখতে দেখতে মুখ তুললেন ভদ্রলোক। আমি যেটুকু বুঝেছি তাতে আমাদের হাতে বোধহয় আর বেশি সময় নেই। আপনাদের ছেলে যে নার্সিংহোমে ভর্তি আছে সেখানে এখন আমাকে একবার নিয়ে যাওয়া হবে। নিয়ে যেতে পারবেন তো? আমি এখনই একবার দেখতে চাই পেশেন্টকে। কিন্তু স্যার, এখন কি আর ঢুকতে দেবে ওরা? আমরা দুজনে এই একটু আগেই ফিরলাম, আবার কাল সকাল থাকতেই যাব। দিয়ার মায়ের কথার উত্তরে ভদ্রলোক বললেন, আমি বললে অবশ্যই ঢুকতে দেবে। এখন চলুন তো তাড়াতাড়ি। ঢুকতে দিয়েছিল খুব জলদির মধ্যেই। নার্সিংহোমের অ্যাটেন্ডিং ডক্টর এগিয়ে এসে হাত কচলাতে কচলাতে বলেছিলেন, স্যার আপনি এখানে? এ তো আমাদের পরম সৌভাগ্য। তবে স্যার, রোগীর অবস্থা দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। বলেই ওই ডাক্তার ফিরলেন দিয়ার বাবার দিকে। করেছেন কি আপনারা? কাকে সাথে এনেছেন জানেন? ইনি কলকাতার বিখ্যাত নিউরোসার্জন ডক্টর রাজেশ ভট্টাচার্য। ইনি মৃত রোগীকেও ঘরে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ধরেন। তবে এনার চার্জ আপনারা বহন করতে পারবেন কি? ডাক্তারবাবু তো প্রায় হুমড়ি খেয়ে বসেছেন পেশেন্টের পাশে।
জহুরির চোখ দিয়ে বিচার করছেন প্রতিটা স্পন্দন। হঠাৎই বেরিয়ে এলেন ঝড়ের গতিতে। আপনাদের এখানে ওটির অবস্থা কেমন? সব রকমের সুবিধে পাওয়া যাবে কি? হাতে কিন্তু সময় বেশি নেই, খুবই কম। স্থানীয় ডাক্তারের কাঁচুমুচু মুখ। বোঝেনি তো স্যার, মফস্বল জায়গা, আমাদের সীমিত সাধ্য। তাও একটা পেশেন্টকে এভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। জলদি আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন। নাকি সেটাও নেই এখানে? ইমিডিয়েট কলকাতায় শিফট করতে হবে। পরের দিন বেলা 12টা নাগাদ ডাক্তারবাবু যখন ওটি থেকে বেরোলেন, তখন তার মুখে যুদ্ধ জয়ের হাসি। শুনুন, অবস্থা এখন স্থিতিশীল, আর বাকিটা ওপরওয়ালার হাতে, তাকেই ডাকুন। আর হ্যাঁ, আমার ফিটা তো এখনো নেওয়া হয়নি। ওর চিকিৎসা বাবদ যা খরচ হবে সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না, কিন্তু ফিটা তো অবশ্যই নিতে হবে, কারণ ডাক্তারকে ফি না দিলে পেশেন্ট তো সুস্থ হয় না শুনেছি। বলেই ডাক্তারবাবু যেতে গিয়েও আবার দাঁড়িয়ে গেলেন। এই দেখুন, বলতে একদম ভুলেই গেছি আমি, আপনাদের মেয়ে তো আমার ফিস দিয়েই দিয়েছে। ওই পুচকে মেয়েটা জানেই না কি অমূল্য সম্পদ ও দিয়ে গেছে আমার হাতে। ডক্টর ভট্টাচার্য পকেট হাতড়ে বের করলেন ঠিক 21টা 1 টাকার কয়েন। এটাই এখনো পর্যন্ত আমার ডাক্তারি জীবনের শ্রেষ্ঠ ফি। ওকে বলবেন ওর চমৎকার আমি এনে দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা ভগবান নিশ্চয়ই দেখবেন। আর কথা বাড়ালেন না ডক্টর ভট্টাচার্য। ক্লান্ত শরীরটা আস্তে আস্তে মিলিয়ে গেল লিফটের দিকে।